সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শুরু করতে যাচ্ছি সমাসের দ্বিতীয় পর্ব, অর্থাৎ কর্মধারয়িক সমাস। এখন আমরা শিখব কিভাবে আমরা একদম শর্টলি সুন্দর করে কর্মধারয়িক সমাসটা আমরা আয়ত্ত করতে পারি। আচ্ছা, সাধারণত বইয়ে দেওয়া আছে কিংবা বলা আছে যে কোনো বিশেষ্য ভাবাপন্ন পদের সাথে কোনো বিশেষণ ভাবাপন্ন পদের কিংবা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস তার নাম কর্মধারয়িক সমাস। আচ্ছা, কিন্তু আমরা এভাবে কর্মধারয়িক সমাসটা শিখবো না, কেননা দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা বিশেষ্য বিশেষণ বিশেষণ বিশেষ্য বিশেষ্য বিশেষণ এগুলা খুঁজতে খুঁজতেই তারা টায়ার্ড হয়ে যাবে, তখন আর সমাজটা ভালো করে পড়া হবে না। আমরা একদম শর্টলি একটা শর্টকাট রাস্তায় আমরা সুন্দর করে সমাজটা শিখব। তাহলে আমরা কিভাবে এই কর্মধারয়িক সমাজটা আয়ত্ত করতে পারি? আমরা কর্মধারয়িক সমাজটা এইভাবে শিখতে পারি যে যদি পৃথিবীতে কোনো কিছুর গুণ বোঝায়, গুণ বলতে তিনটা জিনিসকে আমি মিন করতেছি, দোষ গুণ অবস্থা, অর্থাৎ কোনো কিছুর দোষ গুণ অবস্থাকে বোঝায় এবং তুলনা বোঝায়, কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা বোঝায়, হ্যাঁ, অর্থাৎ কোনো কিছু দোষ গুণ অবস্থা বোঝায় আর কোনো কিছুর তুলনা বোঝায়, তাহলে এটাকে আমরা বলবো কি সমাস? আমরা বলবো কর্মধারয়িক সমাস। আবার বলতেছি, কোনো কিছুর দোষ গুণ অবস্থা বোঝাবে কিংবা আমাদের কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা বোঝাবে, হ্যাঁ, কোনো কিছু দোষ গুণ অবস্থা বোঝাবে, ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে, এবং আমার তুলনা বোঝাবে, এটাকে আমরা কি বলবো? কর্মধারয়িক সমাস। হ্যাঁ, আচ্ছা দেখো, প্রথমত আমরা জানি কর্মধারয়িক সমাস হচ্ছে 4 প্রকার: উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী। এছাড়া আরেকটা কর্মধারয়িক সমাসে দেখা পাই আমরা, যেটাকে বলি সাধারণ কর্মধারয়িক সমাস। আমরা আগে শুরু করব সাধারণ কর্মধারয়িক সমাস থেকে। দেখো, প্রথমে যে সাধারণ কর্মধারয়িক সমাস, পৃথিবীতে যদি কোনো কিছুর দোষ গুণ অবস্থা বোঝায়, আবার বলতেছি, পৃথিবীতে যদি কোনো কিছুর দোষ গুণ অবস্থা বোঝায়, তাহলে সেটাকে আমরা বলবো সাধারণ কর্মধারয়িক সমাস। কোনো ব্যক্তির যদি, কোনো বস্তুর যদি দোষ গুণ অবস্থা নির্দেশ করে, তাহলে চোখ বুঝে কি হবে? সাধারণ কর্মধারয়িক সমাস। যেমন আমরা একটু উদাহরণ যদি দেখি, আমরা প্রথমে বললাম মহানবী, নবীজি কেমন? মহান। কিসের কথা বলতেছে? গুণের কথা। বললাম মহারাজ, রাজা কেমন? মহান। কিসের কথা বলতেছে? গুণের কথা। এরকমভাবে থাকতে পারে মহাকীর্তি, মহাজ্ঞান, অর্থাৎ এরকম কোনো কিছু দোষ গুণ অবস্থা বুঝালে আমরা নিঃসন্দেহে এটাকে কি বলতে পারবো? সাধারণ কর্মধারয়িক সমাস। আচ্ছা, এখন দেখি, গুণের তো 4টা বললামই: মহানবী, মহারাজ, মহাকীর্তি, মহাজ্ঞান। এখন দোষ দিয়ে দেখি, প্রথমে বললাম নরাধম, এটাকে যদি ভাঙ্গি, 2টা পদে ভাগ করি, তাহলে আমরা পাবো নর যুগ অধম। নর মানে মানুষ, মানুষটা কীরকম? অধম, অর্থাৎ মানুষের একটা দোষের কথা বলতেছে। তারপরে আমরা যদি দেখি কুধর্ত, কি বললাম? কুধর্ত, এটা ভাঙলে পাই কু যুগ অর্থ। কুধর্ত আমরা ভাঙলে কি পাবো? কু যুগ অর্থ। কু মানে কি জানো? যে মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে কু দিয়ে কোনো বিভাগ করা যাবে না। কি বলছিল? কু দিয়ে কোনো বিভাগ হবে না। কু মানে খারাপ। নর্মালি যে কুমিল্লা বিভাগ হওয়ার কথা ছিল, কু দিয়ে শুরু, এরকম কুধর্ত, কু মানে খারাপ। অর্থটা কীরকম? খারাপ। এটাও কিসের কথা বলতেছে? দোষের কথা। অর্থাৎ আমরা দেখেছি যে প্রথমে কোনো কিছু গুণের কথা বলছে, তারপরে দোষের কথা। আবার কোনো কিছু অবস্থা ইন্ডিকেট করতে পারে, যেমন আমি বললাম আলু সিদ্ধ, কি বলছি? আলু সিদ্ধ। আলুটা কোন অবস্থায় আছে? সিদ্ধ অবস্থায়। তাহলে এটাকে কি বলবো আমরা? অবস্থা। অর্থাৎ যখন কোনো ব্যক্তি বা বস্তুর কোনো দোষ গুণ অবস্থাকে নির্দেশ করবে, চোখ বুঝে আমরা এটাকে বলবো সাধারণ কর্মধারয়িক সমাস। মহানবী, মহারাজ, মহাকীর্তি, মহাজ্ঞান, নরাধম, কুধর্ত, আলুসিদ্ধ। তাহলে কি সমাস হবে? সাধারণ কর্মধারয়িক সমাস। এর মধ্যে আবার আমাদের 2-3টা বিষয় স্কিপ্ট হয়েছে, যেমন আগে পরে যে, সে, যিনি, তিনি। যে আগে দোয়া, পরে মোছা, দোয়া মোছা, যিনি জজ, তিনি সাহেব, জজ সাহেব, এই 2-3টাকে আমরা অ্যাড করে নেব। হ্যাঁ, আচ্ছা,
তাহলে সাধারণ কর্মধারক আমাদের ক্লিয়ার। যদি কোনো কিছু দোষ গুণ অবস্থা বোঝায় তাহলে সাধারণ কর্মধারক সমাস। এর বাইরে শুধু একটা শব্দ মনে রাখবা, জজ সাহেব, এটাও সাধারণ কর্মধারক সমাস। ওকে, এরপরে আমরা চলে যাই তুলনা। পৃথিবীতে যত তুলনা আছে, আবার বলতেছি, পৃথিবীতে যত তুলনা বোঝাবে হয় উপমান, নয় উপমিত, নয় রূপক। তুলনা বোঝালেই উপমান, উপমিত, রূপক। এখন তুলনাটা কীরকম? যেমন আমি বলি, তোমাকে তো কেউ কখনো না কখনো বলছে তোমার মুখটা দেখতে চাঁদের মতো, বলে না? বলে নাই? দেখো, বিশেষ করে এরকম যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে পঠানোর জন্য বলে থাকে যে তোমার মুখটা দেখতে চাঁদের মতো সুন্দর। আর একটু যদি একটু রোমিও টাইপের বয়ফ্রেন্ড হয়, সে আর একটু অ্যাড করবে, একটু একটু বাড়িয়ে বলবে যে তোমার মুখটা দেখতে চাঁদের মতো, হাতগুলা লতার মতো। হাত মানে কি? বাহু। অর্থাৎ মুখের সাথে চাঁদের তুলনা, বাহুর সাথে কার তুলনা? লতার তুলনা। হ্যাঁ, এরকম তুলনা হইতে পারে। একটা গান আছে যে কাজল খালো আখিরে তার ঘন কালো চুল। হ্যাঁ, অর্থাৎ তার আখি মানে কি? চোখগুলো। আখি মানে কি? চোখ। চোখগুলো কিসের মতো? কাজলের মতো খালো। তুলনা হয়েছে কিনা? হয়েছে কিনা বলো? হ্যাঁ, চোখের সাথে কি তুলনা? হ্যাঁ, কাজল কালো আখি মানে চোখের সাথে কাজল যে কালো, ওই কাজল কালো তুলনা। হ্যাঁ, আচ্ছা। তারপরে বললাম যে ভ্রমর কৃষ্ণ কেশ। ভ্রমর কৃষ্ণ, ভ্রমর তো চিনো তোমরা, কৃষ্ণ মানে কালো, অর্থাৎ ভ্রমরের মতো কালো চুল। হ্যাঁ, তুলনা। তারপরে বলতে পারে তুষার শুভ্র মেঘ, তুষারের মতো সাদা সাদা মেঘ। তারপরে এরকম তুলনা থাকতে পারে যে সিংহ পুরুষ, অর্থাৎ যে পুরুষটা সিংহের মতো শক্তিশালী, এটাকে আমরা কি বলি? সিংহ পুরুষ। একটা পুরুষের সাথে কার তুলনা? সিংহের তুলনা। তারপরে বলতে পারি, এই গানটা তোমরা শুনছো যে মন মাঝি রে আয় ফিরে আয়, মনের সাথে কার তুলনা? মাঝির তুলনা। মনের সাথে কার তুলনা দিয়ে থাকি? মাঝির। কেননা এই যে মন যে কই চলে যায় মাঝির মতো। হ্যাঁ, ঠিক ঠিকানা নেই কোনো। তারপরে বলতে পারি বিষাদ সিন্ধু। বিষাদ মানে জানো কি? কষ্ট। বিষাদ সিন্ধু একটা বিখ্যাত উপন্যাস, মীর মোশাররফ হোসেনের লেখা। তারপরে দেখো বিষাদ সিন্ধু, বিষাদ মানে কষ্ট, সিন্ধু মানে সাগর। আমাদের কষ্টের যেমন কোনো শেষ নাই, ঠিক যেমন সাগরেরও কোনো শেষ নাই। এই জন্যে কষ্টের সাথে কার তুলনা দেওয়া হয়? সাগরের। তুলনা বোঝাচ্ছে কিনা? তারপরে বললাম, এরকম অনেকে বলে না, সে যে ছেলেটা কিংবা মেয়েটা রাগে ফায়ার হয়ে গেছে, রাগে ফায়ার হয়ে যাওয়া। ফায়ার মানে কি? আগুন। আগুনের একটা সমার্থক শব্দ আছে যেটাকে বলি অনল। অনল। হ্যাঁ, অর্থাৎ রাগে ফায়ার হয়ে যাওয়া, এটাকে আমি সুন্দর করে বলতে পারি ক্ষুধানল। রাগের সাথে কার তুলনা? অনল বা আগুনের তুলনা। অর্থাৎ সব কিছুতেই কি বোঝাচ্ছে? তুলনা। আবার বলি, তুষার শুভ্র মেঘ, তুষারের সাথে সাদা মেঘের তুলনা। কাজল কালো আখি, চোখগুলা কাজলের মতো কালো। ভ্রমর কৃষ্ণ কেশ, চুলগুলা ভ্রমরের মতো কালো, তুলনা। তারপরে হচ্ছে যে চাঁদ মুখ, চাঁদের সাথে মুখের তুলনা। তারপর হচ্ছে বাহুলতা, হাতের সাথে লতার তুলনা। বাহু মানে হাত, হাতের সাথে লতার তুলনা। তারপর হচ্ছে যে সিংহ পুরুষ, পুরুষের সাথে সিংহের তুলনা। মন মাঝি, মনের সাথে মাঝির তুলনা। তারপর বলতে পারি আমরা বিষাদ সিন্ধু, কষ্টের সাথে সাগরের তুলনা। তারপরে বলতে পারি ক্রোধানল, রাগের সাথে আগুনের তুলনা। অর্থাৎ তুলনা বোঝালেই চোখ বুঝে আমরা কি বলবো? উপমান, উপমিত, রূপক। তুলনা বুঝালেই কি হবে? উপমান, উপমিত, রূপক। ঠিক আছে, তুলনা বুঝালেই কি হবে? উপমান, উপমিত, রূপক। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আমরা কখন বুঝবো কোনটা উপমান, কোনটা উপমিত, আর কোনটাই বা রূপক? তাহলে এইটা চেনার জন্য, এটা বোঝার জন্য আগে একটু সহজ করে বলে দিই। দেখো, তুলনা বোঝালে উপমান, উপমিত, রূপক, এইটুকু তো আমরা ক্লিয়ার, তাই না? এখন দেখো, আমার তুলনাটা যদি সত্যি হয়, তুলনাটা কি হবে? সত্যি। আমি যে যার সাথে যার তুলনা দিলাম এটা সত্যি হয়, তাহলে কি হবে? উপমান। আমি বললাম যে কাজল কালো আখি। আচ্ছা, কাজল কি কালো না? এখন বলো তুলনা সত্য না মিথ্যা? সত্য, তাহলে উপমান। আমি বললাম যে তুষার শুভ্র মেঘ, তুষার কি সাদা না? তুলনা কি সত্যি হয়েছে না মিথ্যা হয়েছে? সত্য হয়ে থাকলে কি হবে? উপমান। আমি বললাম যে ভ্রমর কৃষ্ণ কেশ, ভ্রমরের মতো কালো চুল, ভ্রমর কি কালো না? সত্য না মিথ্যা? সত্য। অর্থাৎ তুলনা বোঝাবে এবং তুলনাটা সত্য হবে, ট্রু হবে, তাহলে এটা কি হবে? উপমান। আবার তুলনা বোঝাবে কিন্তু তুলনাটা সত্য না মিথ্যা, তাহলে কি হয়ে যাবে? উপমিত। যেমন যখন আমরা বলি চাঁদ মুখ,
চাঁদের সাথে মুখের তুলনা। আচ্ছা তোমরা একটু বলো তো, একটা মুখ যত সুন্দরী হোক না কেন এটা কি চাঁদ হয়ে যাবে? আমি এই যে তুলনাটা দিলাম এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। আর তুলনা মিথ্যা হইলে আমাদের নিঃসন্দেহে কি হবে? উপমিত। একই রকম ভাবে আমি বলতে বাহুলতা, একটা হাত, হ্যাঁ, যত সুন্দরী হোক এটা লতা হয়ে যাবে না। তুলনা দিচ্ছিলাম কিন্তু তুলনা কি হয়েছে? মিথ্যা হয়ে গেছে। তুলনা মিথ্যা হলে কি হবে? উপমিত। আবার বললাম যে এরকম বললাম সিংহ পুরুষ, হ্যাঁ, একটা পুরুষ মানে একজন পুরুষ ব্যক্তি যত শক্তিশালী হোক সে কি সিংহ হয়ে যাবে? তুলনা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? মিথ্যা। আমি তুলনা বুঝাইছি কিন্তু কি মিথ্যা। তুলনা দিব কিন্তু তুলনাটা যদি মিথ্যা হয় তাহলে উপমিত। এখন চলে আসো রূপক। সত্য মিথ্যার মাঝখানে কিছু নেই, তার মানে রূপক কি হবে? আমি যে তুলনাটা দিচ্ছি আমার তুলনার প্রথম একটা যদি অদৃশ্যমান থাকে তাহলে এটার নাম কি হবে? রূপক। যেমন আমরা বলেছিলাম মন মাঝি, মনের সাথে মাঝির তুলনা। আচ্ছা তোমরাই বলো মন কি দেখা যায়? না। তুলনা বোঝাবে কিন্তু তুলনার প্রথমেরটা কি থাকবে? অদৃশ্যমান থাকবে। এর নাম কি হবে? রূপক কর্মধারক সমাস। যেমন আমি আরেকটা বলি, আমি বললাম যে ক্রুধানল, হ্যাঁ, ক্রুদের সাথে আগুনের তুলনা। অনল মানে আগুন, আমি একটু আগে বলছি। এখন বলো ক্রুদ কি দেখা যায়? আমি বললাম বিষাদ সিন্ধু, বিষাদের সাথে সিন্ধুর তুলনা, কষ্টের সাথে সাগরের তুলনা। এখন বলো বিষাদ কি দেখা যায়? দেখা যায় না। অতএব আমরা এটা বলতে পারি তুলনার প্রথমে একটা অদৃশ্যমান থাকলে কি হবে? রূপক কর্মধারক